৪৫ বছর পর শহীদ জিয়া হত্যার রহস্য উন্মোচনের সুযোগ। খুনি মুজাফফরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা। নেপথ্যের কারণ জানতে কমিশন গঠনের পরামর্শ। কেন এই হত্যাকাণ্ড ঘটলো, এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল কিনা, এইগুলো আবার নতুন করে সামনে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। জাতীয় হোক আন্তর্জাতিক হোক, একটি কমিশন গঠনের মধ্য দিয়ে আসল যে মোটিভটা ছিল মানুষের কাছে স্পষ্ট হওয়া দরকার। সামরিক আদালত হবে মেজর মুজাফফরের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেনা হেফাজতে তাকে দেওয়া হয়েছে যাতে যে আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়, সেটা সেনাবাহিনী দেখছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জনগণকে বিভ্রান্ত করতে জুলাই সনদের ভুল ব্যাখ্যা করছে বিরোধী দল, অভিযোগ বিএনপির। গণভোটের রায় না মানলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত 10 লাখেরও বেশি মানুষ, দ্রুত পুনর্বাসনের উদ্যোগ সরকারের। জরিপ করে দুর্গত সবার কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ, জানালেন দুই মন্ত্রী। 10 টাকাটা 100 টাকা নিলে দাও, নালে দাও। প্রতি ডজনে আপনার 10 টাকা করে বাড়ছে। সাধারণ মানুষের নাগালে বাইরে চলে গেছে। বন্যার প্রভাবে সবজির বাজারে আগুন, সরবরাহে ঘাটতির অজুহাতে দ্বিগুণ দাম। ঊর্ধ্বমুখী ডিমের দরও ডজনে বেড়েছে 10 টাকা। নওগাঁয় বাড়ছে সরু চালের দাম। বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি। পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় পাবেন 30 দিন। কানাডায় বাবা মা ও দাদা দাদিকে নেয়ার নতুন আবেদন স্থগিত। এবং মহাকাব্যিক ফাইনালের আগে অনুশীলনে আর্জেন্টিনা ও স্পেন, বিশ্রামে মেসি। ইনজুরি থাকলেও খেলবেন ইয়ামাল পেড্রো, জানালো স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেন গ্রেফতারের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার অজানা রহস্য সামনে আসার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এক্ষেত্রে জাতীয় বা আন্তর্জাতিক কমিশন গঠনের পরামর্শ দিচ্ছেন তারা। বিশ্লেষকরা বলছেন, মুজাফফরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শহীদ জিয়া হত্যার নেপথ্যের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় 1981 সালের 30 মে। চট্টগ্রাম সার্কিট হাউজে সেদিন ভারী বুট আর গুলির আওয়াজে ভাঙে ভোরের নিস্তব্ধতা। রাষ্ট্রের তখনকার সর্বোচ্চ ব্যক্তি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে বিপথগামী একদল সেনা সদস্য। পরে সামরিক আদালতে বিচার করা হয় 18 সেনা কর্মকর্তার, যাদের 13 জনকে মৃত্যুদণ্ড আর বাকিদের সাজা দেওয়া হয় বিভিন্ন মেয়াদে। তবে জিয়াউর রহমান হত্যার পর পালিয়ে যান সেই সেনাদলে থাকা 2 মেজর, যাদের একজন মুজাফফর হোসেনকে দীর্ঘ 45 বছর পর বৃহস্পতিবার রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। মুজাফফর হোসেনের বিচারিক প্রক্রিয়া কেমন হতে পারে জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক এই সেনা কর্মকর্তা। তার এখানে 2টা অফেন্স ট্রাই হবে। একটা হলো সে পলাতক, আর একটা হলো 1981 সালের প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড। নতুন যে কোড অফ এনক্রি হবে, সেই কোড অফ এনক্রি খুঁজে বের করবে আগের কোড অফ এনক্রিতে 1981 সালের হত্যাকাণ্ডের সময় তার সম্বন্ধে কি ফাইন্ডিংস আছে, কি সুপারিশ রয়েছে, সেই সুপারিশ অনুযায়ী তখন তার বিচার হবে। জিয়াউর রহমান হত্যাকাণ্ডে নেপথ্যের অনেক রহস্য এখনো অমীমাংসিত। সেজন্য উত্তরহীন প্রশ্নগুলোর জবাব পেতে কমিশন গঠনের পরামর্শ বিশ্লেষকদের। তারা বলছেন, মুজাফফরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসতে পারে অনেক অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য। বিচারিক রায় কার্যকর করার আগে তাকে একটা প্রপার ইন্টারোগেশন দরকার, এবং এই ইন্টারোগেশনের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের আসল যে মোটিভটা ছিল, ষড়যন্ত্রের পিছনে কারা যুক্ত ছিলেন, দেশি বিদেশি কারা যুক্ত ছিলেন, এটি সঠিকভাবে শনাক্ত করার খুবই প্রয়োজন। জাতীয় হোক আন্তর্জাতিক হোক, একটি কমিশন গঠনের মধ্য দিয়ে মানুষের কাছে স্পষ্ট হওয়া দরকার। উনি কেন পালিয়ে গেলেন, জেনারেল মঞ্জুর আসলে তার মোটিভ কী ছিল, কেন এই হত্যাকাণ্ড ঘটলো, এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল কিনা, না নিছক মিউটিনি, এইগুলো আবার নতুন করে সামনে আসার একটা
সুযোগ সৃষ্টি হয়েছে। একটা কথা যে সামনে আসে যে জেনারেল মঞ্জুরকে অ্যালেজলি প্রেসিডেন্ট এরশাদ তাকে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে সে যাতে কোনো কিছু বলতে না পারে। উনি কী বলতে চেয়েছিল, অন্য কোনো ঘটনা আছে কি না, সেইটা মেজর মোজাফফর যদি জেনে থাকেন উনি হয়তো বলতে পারেন। বিশ্লেষকরা বলছেন, প্রতিহিংসার জন্য নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জাতীয় আস্থা পুনর্গঠনের জন্য প্রয়োজন প্রকৃত সত্য অনুসন্ধান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আদালতে করা হবে। দুপুরে কক্সবাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন পলাতক আসামি, সেনাবাহিনীর সাবেক মেজর মুজাফফর, গোপন অবস্থায় ছিল, লুকিয়ে ছিল বা পলাতক ছিল। তার হদিশ পাওয়া মাত্র আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে এবং সেনা হেফাজতে তাকে দেওয়া হয়েছে, যাতে যেই আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়। নৃত্যের ঝংকারে বর্ষা বন্দনা। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নৃত্য উৎসব ঘন ঘটা নিয়ে বিস্তারিত সংবাদ থাকছে এই সংবাদের শেষাংশে। ক্ষমতায় যেতে বিরোধী দল জুলাইকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণকে বিভ্রান্ত করতে সনদ নিয়ে ভুল ব্যাখ্যার অভিযোগ তুলে তিনি বলেছেন, মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করতে চান বিরোধীরা। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল আরও বলেছেন, সংবিধান সংশোধন ও স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছে। 2025-এর অক্টোবরে জাতীয় সংসদ ভবন চত্বরে অন্তর্বর্তী সরকার ও সব দলের প্রতিনিধির অংশগ্রহণে স্বাক্ষরিত হয় জুলাই জাতীয় সনদ। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। দেশবরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় উঠে আসে বিষয়টি। ওনাকে স্মরণ করার জন্য আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে আক্ষেপ করে বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্ন দেখলেও বিরোধী দল বিভ্রান্তি ছড়িয়ে দেশবাসীকে উত্তেজিত করার পায়তারা করছে। তারা ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। উচ্চকক্ষে অনুপাতিক হারে ভোট বড় অনুপাতিক হারে যে আপনার প্রতিনিধিত্ব হবে, সেই বিষয়টাতে আমরা কখনোই একমত হইনি। বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে উত্তেজিত করবার চেষ্টা করছেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি সংসদের উচ্চকক্ষের বিষয়ে কখনোই একমত না হলেও তার ধোঁয়া তুলেই সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। এ সময় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় বিএনপি। সংস্কারের কথা বলে, সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি নিয়ে এসেছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বিএনপি নিয়ে এসেছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধানকে আমরাই পার্লামেন্টে সারা রাত কাজ করে আমরাই পাশ করেছি। আজকে তাই যখন এই সমস্ত কথাগুলো বলা হয়, তখন জনগণকে বিভ্রান্ত করার জন্যই বলা হয় বলে আমি মনে করি। সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বাবার যোগ্য সন্তান হিসেবেই দেশ গঠনে কাজ করে যাচ্ছেন বলে জানান সরকারের এই জ্যেষ্ঠ মন্ত্রী। নিয়ে আসার জন্য আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সংঘাত না চাইলে বিএনপিকে গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কারের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। দুপুরে নরসিংদীতে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।
এ সময় দাবি আদায়ে সংসদে ব্যর্থ হলে রাজপথে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দিল্লি থেকে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন পরওয়ার। বিএনপি উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদে অধিবেশন ডাকুন, শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানে আপনারা সেই সংস্কারটা করুন। যদি সংসদে আমরা ব্যর্থ হই তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই। আমরা সব প্রতিবেশীর সাথে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, দেশের স্বার্থে ন্যায্য সম্পর্ক চাই, কিন্তু একের পর এক একটা দেশের রাজনীতি, সরকার এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে দেশের জনগণ তো সেটা পছন্দ করে। ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনালের আগে অনুশীলন করেছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্রামে ছিলেন মেসি সহ বেশিরভাগ তারকা। তবে দলকে ব্যাক টু ব্যাক শিরোপা উপহার দিতে বড় ভূমিকা রাখতে চান স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। এদিকে ফ্রান্সের ডিফেন্ডারদের আক্রমণে ইনজুরিতে পড়েছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো। ওয়ার্কলোড ম্যানেজমেন্টে আলাদা প্রস্তুতি সেরেছেন দুজন। তবে এই দুই ফুটবলার খেলবেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। লুসেইলে মরুর বুকে ঝড় তোলার 4 বছর পর আরও একটা শিরোপা থেকে মাত্র 1 ম্যাচ দূরে আর্জেন্টিনা। মহাকাব্যিক ফাইনালে আলবিসেলেস্তের সামনে 2024 সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত মার্চের ফিনালিসিমার উত্তাপ এবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে। বিশ্বকাপের শুরু থেকেই কখনো রেফারি, কখনো আবার ফিফার সুবিধাভোগী দল, এমন অনেক সমালোচনা সঙ্গী হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে একের পর এক ম্যাচে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখে সমালোচনার দাঁত ভাঙা জবাব দিয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ড ম্যাচের পর আরও আত্মবিশ্বাসী কাতার বিশ্বকাপ জয়ীরা। আর্জেন্টিনা প্রমাণ করেছে তারা সুবিধাভোগী দল নয়। উঠতে থাকা ইংল্যান্ডকে মাটিতে নামানোর পর অনেকটাই নির্ভর আলবিসেলেস্তে। সেমিফাইনালের পর প্রথম অনুশীলনে তাই বিশ্রামে ছিলেন দলের প্রাণভ্রমরা লিওনেল মেসি সহ একাধিক তারকা। তবে একেবারেই আলাদা লাউতারো মার্টিনেজ। ইংল্যান্ডের বিপক্ষে অগ্নি পরীক্ষায় তার গোলেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। শেষ সময়ে বদলি নেমে প্রতিটা ম্যাচেই আলো ছড়াচ্ছেন। 2024 সালে মায়ামি গার্ডেন্সে কোপা আমেরিকার ফাইনালেও কলম্বিয়ার বিপক্ষে 112 মিনিটে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দিয়েছিলেন এই লাউতারো। ব্যাক টু ব্যাক আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেওয়ার স্বপ্নযাত্রায়ও কান্ডারের ভূমিকা পালন করতে চান লাউতারো। তাই তো প্রস্তুতিতে কোনো ছাড় দেননি ইন্টার মিলান স্ট্রাইকার। প্রতিপক্ষ স্পেন বিশ্বকাপের সবচেয়ে গোছালো দল। পাউ কুবার্সি, মার্ক কুকুরেয়াদের মতো বিশ্বসেরা রক্ষণভাগ, মাঝমাঠে রদ্রি পেদ্রিদের মতো তারকা নিয়ে শিরোপার দাবিদার লা রোহা। 16 বছর পর ফাইনালে ওঠা শিরোপায় রাঙাতে চায় লুই দে লা ফুয়েন্তের দল। নিউ জার্সির ফাইনালের জন্য পুরো দল যখন একপাশে ব্যস্ত অনুশীলনে, তখন আলাদাভাবে প্রস্তুতি সেরেছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে লুকাস দিগনে ও থিও হার্নান্দেজদের একের পর এক আক্রমণ সহ্য করেছেন ইয়ামাল। হালকা চোট রয়েছে তার ও পেদ্রোর, তাই তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাদের আলাদাভাবে অনুশীলনের সুযোগ দেন কোচ। তবে ফাইনালে এই দুই তারকা খেলবেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুশীলন করা বেশ কষ্টসাধ্য ছিল স্পেনের জন্য। নিউ জার্সির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ লুই দে লা ফুয়েন্তে। পারভিন আক্তার, সময় সংবাদ। বন্যা চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত 10 লাখের বেশি মানুষ। বন্যা পরবর্তী পুনর্বাসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আর জরিপ করে দুর্গত সবার কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে কথা বলেন দুই মন্ত্রী। বন্যার পানি নেমেছে, কিন্তু শুকায়নি ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যায় কেবল আবাসস্থল নয়, কেড়ে নিয়েছে ফসল ও জীবিকার ভরসাও। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্গত এলাকা পরিদর্শন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে বলেন, বন্যায় চট্টগ্রামে 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার। সবাইকে তো চাল দেওয়া হচ্ছে, রান্না করে খাওয়া দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে এবং এরপরে পুনর্বাসনের কাজ শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে। এবং পুনর্বাসন কাজ চলবে যতক্ষণ পুনর্বাসন সম্পাদন না হবে পুরোপুরিভাবে, ততক্ষণ
ততক্ষণ পুনর্বাসনের কাজ চলবে। সড়ক যেগুলো ভেঙে গেছে সবগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ইতিমধ্যে সে কাজ শুরু হয়ে গেছে। 2 দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চকরিয়ার ফাঁসিয়াখালী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। বলেন, সরকারিভাবে জরিপ করে বন্যা দুর্গত সবার কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ সহায়তা। ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবকাঠামো মেরামত করা হবে। আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে, আমরা কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। এদিকে বান্দরবান জেলা পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে। পরবর্তী সময় ওনারা যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, আমরা যেন কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আবার পুনর্বাসনে বা স্বাভাবিক জীবনে ফেরত যেতে আমরা যেন সেই সাহায্যটা তাদেরকে করতে পারি। পরে জেলা শহরের বিভিন্ন এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী। তানজিল হাসনাত, সময় সংবাদ। বৃষ্টিবন্য বৈরী আবহাওয়ার প্রভাবে রাজধানীর সবজির বাজারে আগুন। বেশিরভাগ সবজি বাড়তি 40 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে সপ্তাহ ব্যবধানে মুরগির দাম অপরিবর্তিত থাকলেও ডজনে 10 টাকা বেড়েছে ডিমের দাম। চড়া মাছের বাজারও। টানা বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার প্রভাবে যেন আগুন লেগেছে রাজধানীর সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে 40 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। এতে সাধারণ ক্রেতারা বাড়তি খরচের চাপে পড়লেও বিক্রেতাদের সোজাসাপটা উত্তর, বৃষ্টিতে কমেছে সরবরাহ। আমি 20 মিনিট ধরে ব্যাগ নিয়ে ঘুরতাছি, দাম শুনে খালি পিছিয়ে যায়, মানে কিনবো সে সাহসটা আমি পাচ্ছি না। যেখানে সবজি, এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে অনেক সবজি। সাপ্তাহিক ছুটির দিন রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকা কেজি, শসা 200, গাজর 160 আর বেগুন ছাড়িয়েছে 120 টাকা। বৃষ্টি আর বন্যা আর কাঁচামরিচ তো উৎপাদন হয় নিচু এলাকায়, পানি আর বন্যা যদি হয় তো গাছ মাছ সব তো মরে যাবে না। কারণ বাজার দাঁড়ায় কাস্টমারের চেহারা দিয়ে দাম কইতে ভয় করে। শুধু সবজিই নয়, চড়েছে মধ্যবিত্তের আমিষের চাহিদা মেটানো ডিমের দামও। সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়ে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 135 আর সাদা ডিম 120 টাকায়। এই সপ্তাহে একটু বেশি আছে, কারণ আপনার গেছে শুক্রবার আমরা ডিম বিক্রি করছি লালটা 120 টাকা, সাদাটা 110 টাকা। ঊর্ধ্বমুখী মাছের বাজারও। প্রতি কেজি রুই মাছ কিনতে গুনতে হচ্ছে 360 থেকে 380 টাকা। এছাড়া কাতলা 320 থেকে 350, তেলাপিয়া 250 থেকে 260 এবং পাঙ্গাস ও কই মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। বর্ষা, এই জন্য মাছ ধরতে পারে নাই, আসে নাই, দাম অনেক বেশি। ব্যবসায়ীদের দাবি, আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ পরিস্থিতিও আগের তুলনায় চাঙ্গা হবে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ইরানে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা, নিহত 8। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত, যুদ্ধাপরাধের অভিযোগ আরাকচির, সমঝোতা চায় তেহরান, দাবি ওয়াশিংটনের। মানুষের মাথা গোঁজা নিরাপদ আশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে শরীয়তপুরে পদ্মার চরে গড়ে তোলা হয়েছিল স্বপ্নের আবাসন। সময়ের ব্যবধানে সেই স্বপ্ন আজ পরিণত পরিত্যক্ত জনপদে। প্রায় 4 কোটি টাকার সরকারি প্রকল্পে এখন মানুষের উপস্থিতির অভাবে সৃষ্টি হয়েছে ভুতুরে পরিবেশ। বিএম ইসরাফিলের তথ্য, মিলন খানের ছবিতে রিপোর্ট। ইংরেজি সংখ্যা 100 এর আদলে ব্যতিক্রমী নকশায় নির্মিত পুরো আবাস প্রকল্প। উদ্দেশ্য ছিল 100 ভূমিহীন পরিবারকে নতুন জীবনের ঠিকানা দেওয়া, কিন্তু বাস্তবে প্রায় 90% ঘরেই নেই বাসিন্দা। শরীয়তপুরের নড়িয়ায় চরাকরা ইউনিয়নের ঘাসবাজার এলাকায় 2020-21 অর্থ বছরে আশ্রয় প্রকল্প 2 এর আওতায় প্রায় 4 কোটি টাকা ব্যয়ে 5 একর খাস জমির উপর নির্মাণ করা হয় 100টি আধা পাকা ঘর। মানুষের বসবাস না থাকায় একে একে উধাও হয়েছে অনেক ঘরের দরজা জানালা, খুলে নেওয়া হয়েছে টিন, কেটে নেওয়া হয়েছে বৈদ্যুতিক তার, বিকল হয়ে পড়েছে গভীর নলকূপ। অনেকেই এখন থাকতে অনাগ্রহ প্রকাশ করছেন। এখন আমি ঘর দিছে, এগো অভাব নাই, বাইরের 8-10 জন থাকে। মসজিদ নাই, মাদ্রাসা নাই, রাস্তাঘাট ভালো না, কল চুরি হয়ে যায়, টিন চুরি হয়ে যায়, জানলা চুরি হয়ে যায়।
তবে প্রকৃত সুবিধাভোগীদের পুনর্বাসন ও প্রকল্পের অবকাঠামো রক্ষায় দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে জানায় জেলা প্রশাসক। যে ধরনের বিষয়গুলি অভিযোগগুলি আসছে আমাদের সামনে, মোটামুটি সকল আশ্রয়নগুলো নিয়ে এরকম দু একটা ঘর ফাঁকা পাওয়া যাচ্ছে মর্মে আমাদের কাছে তথ্য আছে, তো আমরা সেটা নিয়ে কাজ করছি। 4 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের স্থান নির্বাচনে ভুল থাকায় পুরোপুরি ভেস্তে গেছে অভিযোগ স্থানীয়দের। সময় সংবাদ, শরীয়তপুর। দেখছেন সন্ধ্যার সময়। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়মে শিক্ষার্থীরা সর্বোচ্চ 4 বছর থাকতে পারবেন, আর পড়াশোনা শেষ হলে দেশ ছাড়তে সময় পাবেন মাত্র 30 দিন। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা তাদের একাডেমিক কোর্স শেষ হওয়া পর্যন্ত সর্বোচ্চ 4 বছর যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। আগামী সেপ্টেম্বর থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে বলে জানা গেছে। এতদিন F1 শিক্ষার্থী ভিসা ও J1 এক্সচেঞ্জ ভিসাধারীরা নির্দিষ্ট সময়সীমা ছাড়াই পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন। নতুন নিয়মে সেই ব্যবস্থা বাতিল করা হচ্ছে। শুধু তাই নয়, এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর, কোর্স পরিবর্তন কিংবা ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও আগের তুলনায় কঠোর শর্ত মানতে হবে। নতুন নীতিতে পড়াশোনা শেষ হওয়ার পর বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বা অন্য ধরনের ভিসায় পরিবর্তন করতে মাত্র 30 দিন সময় দেয়া হবে। আগে এ সময় ছিল 60 দিন। অন্যদিকে বিদেশি সাংবাদিকদের ভিসার মেয়াদ হবে 240 দিন বা প্রায় 8 মাস। পরে একই সময়ের জন্য নবায়নের আবেদন করা যাবে। তবে চীনা সাংবাদিকদের একবারে 90 দিনের বেশি থাকার অনুমতি দেওয়া হবে না। প্রয়োজনে আরও 90 দিনের জন্য মেয়াদ বাড়ানো যাবে। ট্রাম্প প্রশাসনের দাবি, অনেক বিদেশি শিক্ষার্থী একের পর এক নতুন কোর্সে ভর্তি হয়ে বছরের পর বছর যুক্তরাষ্ট্রে থেকে যাচ্ছিলেন। এতে ভিসা ব্যবস্থার অপব্যবহার হচ্ছিল এবং সরকারের পক্ষে ভিসাধারীদের কার্যকরভাবে নজরদারি করা কঠিন হয়ে পড়েছিল। তাই জাতীয় নিরাপত্তা জোরদার ও অভিবাসন ব্যবস্থায় আরও নিয়ন্ত্রণ আনতেই এই পরিবর্তন করা হয়েছে। তবে নতুন নিয়মের সমালোচনা করেছে আন্তর্জাতিক শিক্ষা ও সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। তাদের মতে এতে যুক্তরাষ্ট্রে মেধাবী বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাবে। বিশেষ করে পিএইচডি ও গবেষণাধর্মী কোর্স শেষ করতে অনেক সময় 4 বছরের বেশি লাগে। একই সঙ্গে বিদেশি সাংবাদিকদের স্বল্পমেয়াদী ভিসা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদী কার্যক্রম পরিচালনাও কঠিন করে তুলবে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘিরে আবারও বেড়েছে উত্তেজনার পারদ। ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার বিভিন্ন এলাকায় টানা 6ঠবারের মতো দফায় দফায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। হামলায় 8 জন নিহত, অন্তত 9 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সামরিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, বিমানবন্দর ও ব্রিজ। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে তেহরান। সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার দাবি করেছে ওয়াশিংটন। এবার নৃত্যের ঝংকারে বর্ষা বন্দনার খবর। বর্ষা উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজন করা হয় নৃত্য উৎসব ঘনঘটা, যেখানে পেশা, বয়স কিংবা পরিচয়ের ভিন্নতা ভুলে অংশ নেন 3 থেকে 70 বছর বয়সী 3 শতাধিক নৃত্যশিল্পী। উৎসবের আয় বন্যা কবলিত মানুষের সহায়তায় ব্যয় করার কথা জানিয়েছেন আয়োজকরা। আকাশে মেঘের আনাগোনা, ঠিক এমন সময় নৃত্যের ঝংকারে চারুকলার বকুলতলায় বর্ষা উদযাপন। বর্ষার সৌন্দর্য উদযাপন করতে খোলা আকাশের নিচে আয়োজিত বিশেষ পরিবেশনায় অংশ নেন 3 থেকে 70 বছর বয়সী 3 শতাধিক অপেশাদার নৃত্যশিল্পী। গৃহিণী, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী সহ নানা পেশার মানুষ মেলে ধরেন নিজেকে। যেখানে বয়স কোনো বাধা নয়, শুধু মনের কোণে চেপে রাখা স্বপ্নকে ডানা মেলতে দেওয়া হয়েছে। খুবই ব্যতিক্রমী একটি অনুষ্ঠান, ভীষণ ভালো লাগছে। এরকম অনুষ্ঠান সচরাচর তো এখন দেখা যায় না। সত্যি অবাক যে এত
এত সুন্দর কালার কোড মেনটেন করে এভরিওয়ান ইজ কামিং। পানির জলে ভাসলো পুকুর ভাসলো আমার গা। শুক্রবার 21শে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী অর্থী আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যৌথ প্রযোজনায় বকুলতলায় আয়োজন করা হয় নৃত্য উৎসব ঘনঘটা। ছোটকালে যারা নাচের স্বপ্ন দেখেছি কিন্তু করতে পারিনি, এরকম সবাই একসাথে করে আসা আর কি। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানকে অন্য মাত্রা দিতে পোশাকেও রাখা হয় বর্ষার আবহ। উৎসবে সবাই আসেন সাদা, নীল বা সবুজ রঙের শাড়ি বা পাঞ্জাবি পরে। আয়োজকরা বলছেন বর্ষা শুধু আনন্দের নয়, দুঃখ ভাগাভাগি করে নেয়ারও ঋতু। সেই ভাবনা থেকে উৎসবের আয় বন্যা কবলিত মানুষের সহায়তায় ব্যয় করা হবে। দেশের একটা বড় অংশ আসলে পানির নিচে এখনো বন্যা কবলিত, তাই এবারের ঘনঘটার মূল উদ্দেশ্য হলো যে তাদের জন্য ডোনেশন কালেক্ট করা। বৃষ্টি ঝরুক আর নাই ঝরুক, নাচ সুর আর ছন্দেই জীবন্ত হয়ে উঠেছে বর্ষার আবহ। নগর জীবনের ব্যস্ততার মাঝে এমন আয়োজন শুধু একটি নৃত্য অনুষ্ঠান নয়, বরং সংস্কৃতি, প্রকৃতি আর শেকড়ের সঙ্গে মানুষকে নতুন করে যুক্ত করার এক অনন্য উপলক্ষ। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। খুনি মুজফফর ধরা পড়ায় শহীদ জিয়া হত্যার রহস্য উন্মোচনের সুযোগ। জাতীয় বা আন্তর্জাতিক কমিশন গঠনের পরামর্শ, সামরিক আদালত হবে বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণকে বিভ্রান্ত করতে জুলাই সনদের ভুল ব্যাখ্যা করছে বিরোধী দল, অভিযোগ বিএনপির। গণভোটের রায় না মানলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। এবং বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত 10 লাখের বেশি মানুষ, দ্রুত পুনর্বাসনের উদ্যোগ সরকারের। জরিপ করে দুর্গত সবার কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ, জানালেন দুই মন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন, আর তাই দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। আর এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী শবনব নিউজ। রাব্বি, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।